সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রুতি গল্প চ্যানেলে। আপনারা গত পর্বে শুনছিলেন শাহাদুজ্জামানের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ক্রাচের কর্নেল। শুরু করছি আজ 13তম পর্ব, খড়ির গণ্ডির বাইরে। নবগঠিত জাসদের অন্যতম নেতা অবসরপ্রাপ্ত মেজর জলিল একদিন দেখা করেন তাহেরের সঙ্গে। যুদ্ধের পর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল মেজর জলিলকে, যিনি ছিলেন মুক্তিযুদ্ধের 9ম সেক্টরের সেক্টর কমান্ডার। বিচারের সম্মুখীন হতে হয়েছিল তাকে। সে বিচারের দায়িত্ব পড়েছিল কর্নেল তাহেরের ওপর। তাহের তখন ঢাকা ক্যান্টনমেন্টে অ্যাডজুটেন্ট জেনারেল। সেটা ছিল এক অভিনব বিচার। এক সেক্টর কমান্ডার বিচার করছেন আরেক সেক্টর কমান্ডারের। যদিও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল মেজর জলিলের নামে, কিন্তু তাহের খোঁজ পেয়েছিলেন যে স্বাধীনতার পর ওই অঞ্চলে কিছু ভারতীয় সৈন্য যখন বাংলাদেশের সম্পদ লুটে নিচ্ছিল, খুব সোচ্চারভাবে তাতে বাধা দিয়েছিলেন জলিল। ওই সময় তার এরকম ভারত বিরোধিতাকে সরকারের ভিতরে অপছন্দ করেছেন অনেকেই। মিত্র ভারতের বড় অফিসাররাও নাখোশ হয়েছেন। জলিলের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য খুলনা জেলে আটক সেখানকার প্রাক্তন সহকারী এক কর্মকর্তাকে আনা হয়েছিল। এই কর্মকর্তা যুদ্ধের পুরোটা সময় সহায়তা করে গেছেন পাকিস্তানিদের। সাক্ষ্য দিতে এলে তাকে ঘর থেকে বের করে দেন তাহের। বলেন, দিস ইজ অ্যাবসার্ড। মুক্তিযুদ্ধের একজন সেক্টর কমান্ডারের বিরুদ্ধে একজন যুদ্ধবিরোধী সাক্ষী দিতে পারবে না, গেট আউট। কোনো অভিযোগ শেষ পর্যন্ত প্রমাণ হয় না জলিলের বিরুদ্ধে। তাকে বেকসুর খালাস দেন তাহের। মুক্ত জলিল অফিসার্স মেসে বসে আড্ডা দেন তাহেরের সঙ্গে। প্রাক্তন আসামি আর বিচারক একসঙ্গে বসেন চা খেতে। তখনই জলিল তাহেরকে জানিয়েছিলেন তিনি চাকরি থেকে অব্যাহতি নিয়ে রাজনীতি শুরু করবেন। কিছুদিনের মধ্যে জলিল যোগ দেন দেশের প্রথম বিরোধী দল জাসদে। ইতিমধ্যে তাহেরের আরেক সহকর্মী কর্নেল জিয়াউদ্দিন যোগ দিয়েছে সর্বহারা পার্টিতে। তাহেরের সঙ্গে দেখা করে জলিল তার জাসদে যোগ দেওয়ার প্রেক্ষাপট তাকে জানান। তাহেরকে বলেন, স্যার, আপনিও চলে আসেন। আর্মিতে থেকে কি লাভ, বড়জোর জেনারেল হবেন। তাহের বলেন, জলিল, হাউ ফার ডু ইউ নো অ্যাবাউট মি? সময় বলবে সব। আই স্টিল ওয়ান্ট টু ট্রাই উইদিন দিস সিস্টেম। আমি কিন্তু বঙ্গবন্ধুর উপর পুরো আস্থাটা হারাইনি, আর কিছুদিন দেখতে চাই। এ সময় শেখ মুজিব তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর নুরুল ইসলামকে নিয়ে লন্ডনে তার গলব্লাডার পাথর অপারেশনে যাবার প্রস্তুতি নেন। ক্যান্টনমেন্টে গুজব শোনা যায় শেখ মুজিব যখন লন্ডনে থাকবেন তখন তার অনুপস্থিতিতে একটা অভ্যুত্থান হতে পারে। তাহের মনে করেন এটি শেখ মুজিবকে জানানো তার দায়িত্ব। বিশেষ চেষ্টা চরিত্র করে বিদেশে যাবার আগে শেখ মুজিবুরের সঙ্গে একটি অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করেন তাহের। শেখ মুজিবকে তাহের বলেন, খুব উঁচু লেভেলের একটা কনস্পিরেসি হচ্ছে, আপনি কিন্তু সাবধানে থাকবেন। তাহেরকে হতাশ করে শেখ মুজিব বলেন, যাও, তোমার জায়গায় কাজ করো, তোমাকে এসব নিয়ে ভাবতে হবে না। কিছুদিন পর লন্ডন থেকে তাহেরের নামে শেখ মুজিবুরের বিশেষ বার্তা আসে। তাহেরকে জানানো হয় শেখ মুজিব তাকে পায়ের উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যেতে বলেছেন। তাহের মোটে উৎসাহ দেখান না। লুৎফাকে বলেন, উনাকে বললাম আর্মির ভিতরে কনস্পিরেসির কথা, উনি বিশ্বাস করলেন না। বঙ্গবন্ধু আসলে সিচুয়েশনটা বুঝতে পারছেন না। নানা চাটুকাররা ঘিরে রেখেছে তাকে, সঠিক পরিস্থিতি বুঝতে দিচ্ছে না। এখন আমার এখানে থাকা দরকার, পরিস্থিতি ওয়াচ করা দরকার। আর্মি রিফর্মের একটা প্ল্যান উনাকে দিলাম, কিন্তু সেটা নিয়ে কথা বলার সময় হলো না উনার। লন্ডনের যাওয়ার কোনো ইচ্ছাই নেই আমার। শেখ মুজিবকে তিনি লিখে পাঠালেন, ব্যক্তিগত কারণে আমি এখন লন্ডন যেতে পারছি না। আমার চিকিৎসার জন্য যে টাকা খরচ হবে সেটা ঢাকার পঙ্গু হাসপাতালে দিলে বাধিত হব। কয়েক মাস পর সেনাপ্রধান শফিউল্লাহ ডেকে পাঠান তাহেরকে। জানান যে তাকে কুমিল্লা ব্রিগেড থেকে বদলি করা হয়েছে ডিরেক্টর ডিফেন্স পারচেজ হিসাবে। ততদিনে শেখ মুজিব ফিরে এসেছেন। তাহের দেখা করেন শেখ মুজিবের সাথে। বলেন, আমি একটা অ্যাক্টিভ কমান্ডে আছি, আমাকে কেন বদলি করা হলো? শেখ মুজিব বলেন, ওইখানে একজন সৎলোক দরকার, নানা চুরি চামারি হয়, তুমি গেলে ভালো হবে। বিরক্ত হয়ে বাড়ি ফেরেন তাহের। লুৎফাকে বলেন, ওসব সৎলোক তো কোনো ব্যাপার না। আসলে কুমিল্লায় আমি যা করছি অধিকাংশ সিনিয়র আর্মি অফিসারদের সেসব পছন্দ না। চিফ অফ স্টাফের তো আরও পছন্দ না। তারা আমাকে এখন এখান থেকে সরিয়ে ফেলতে চায়। বঙ্গবন্ধুকে নিশ্চয় তারা কনভিন্স করেছে। তাছাড়া আমি যে বঙ্গবন্ধুর কথায় লন্ডন যাওয়া রিফিউজ করেছি, সেজন্য সম্ভবত তিনি মাইন্ড করেছেন। আচ্ছা বলো, ডিফেন্স পারচেজে গিয়ে এসব কেনাবেচা করা কি আমার কাজ? আমি এই ট্রান্সফার নিব না। আমার মনে হচ্ছে আমারও একটা ডিসিশন নেওয়ার সময় এসেছে। মাই ডেজ ইন আর্মি ইজ নাম্বারড। লুৎফা, চিন্তা ভাবনা করে দেখো, হুট করে কিছু সিদ্ধান্ত নিও না। ভাবনার একটা সন্ধিক্ষণে এসে পৌঁছান তাহের। পাকিস্তান আমলে একটা লক্ষ্যকে সামনে নিয়ে সেনাবাহিনীতে ঢুকেছিলেন তাহের। সেই লক্ষ্য অর্জন করতে পাকিস্তান আমলেই সেনাবাহিনী ছেড়ে দেবার প্রস্তুতি নিয়েছিলেন। তারপর মুক্তিযুদ্ধের উত্থাল পাথাল সময়ে তার সামরিক শিক্ষা সবটুকু ঢেলে দিয়েছিলেন দেশের স্বাধীনতা সংগ্রামে। স্বাধীন বাংলাদেশে সেনাবাহিনীর ভিতর থেকে শেখ মুজিবের প্রতি আস্থা রেখে ধীরে ধীরে তিনি এগিয়ে যাবেন তার লক্ষ্যের দিকে, সমাজতান্ত্রিক বাংলাদেশের দিকে। এমন পরিকল্পনায় অগ্রসর হচ্ছিলেন তিনি। ঘোরগ্রস্ত হয়ে একটি স্বপ্নের দ্বীপের মতো গড়ে তুলেছিলেন তার ক্যান্টনমেন্টটিকে, কিন্তু তাতে হোঁচট খেল যেন। বন্ধ করে দেওয়া হচ্ছে তার স্বপ্নের কারখানা। শেখ মুজিবুরের প্রতিও ম্লান হয়ে আসছে তার আস্থা। তাহের আলাপ করতে বসেন ইউসুফ আর আনোয়ারের সঙ্গে, তার ভাই, রাজনৈতিক বন্ধু। তাহের বলেন, ইউসুফ ভাই, ভাবছি রিজাইন করবো আর্মি থেকে। ইউসুফ, তোমার ট্রান্সফারটা কি ঠেকানো যায় না? তাহের, মনে হয় না।
তাছাড়া আমি চিন্তা করে দেখলাম, হোয়াই শুড আই ওয়েস্ট মাই টাইম ইন দিস আর্মি এনিমোর। আমি তো আর্মিতে ঢুকেছিলাম ওয়ারফেয়ারটা শেখার জন্য। আমার সেই নলেজের চূড়ান্ত ব্যবহার আমি করেছি। কুমিল্লায় পিপলস আর্মির একটা মডেল করতে চাইলাম, কেউ সেটা সাপোর্ট করছে না। আমি ভেবেছিলাম জেনারেল জিয়া এটাকে ব্যাক করবেন, কিন্তু উনিও কোনো উচ্চবাক্য করেন না। ইউসুফ, বঙ্গবন্ধু যদি ইন্টারেস্ট নিতেন তাহলে হয়তো এটাকে এগিয়ে নিয়ে যেতে পারতে। তাহের, এক্স্যাক্টলি, আমি তো সেই চেষ্টাই করলাম। ভেবেছিলাম আমার এই আর্মির মডেলটা অন্য ক্যান্টনমেন্টেও রেপ্লিকেটেড করা হবে। কতভাবে ওনার অ্যাটেনশন ড্র করার চেষ্টা করলাম, কিন্তু ওনার তো সময় নাই। এখন আমাকে বলছে অস্ত্র কেনা বেচা করতে। হোয়াই শুড আই বি ডুইং দ্যাট? দেখেন, বঙ্গবন্ধুর মতো এমন জনপ্রিয়তা ইতিহাস খুব কম মানুষকেই দেয়। তিনি কি না করতে পারতেন এই জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে, কিন্তু সব ডিরেইলড হয়ে যাচ্ছে। এনিওয়ে, আমি যে আর্মির কথা ভেবেছি সেটা যখন হচ্ছে না, তখন এই ব্যারাক আর্মিতে থেকে আমার কি লাভ? আর্মি ছেড়ে দেব। মাইক্রো স্কেলে কাজ করে আর লাভ নেই। আনোয়ার, কাদের সঙ্গে কাজ করবেন কিছু ভেবেছেন? তাহের, ভেবেছিলাম স্টেট স্ট্রাকচারের ভিতরে থেকে কাজ করব। সেটা যখন হলো না, তখন এই স্ট্রাকচারে আঘাত করতে হবে। পার্টি পলিটিক্সে ইনভলভ হতে হবে। জিয়াউদ্দিন সিরাজ শিকদারের সাথে গেছে। আমি মনে করি না তার সাথে আর কাজ করা হবে। তাছাড়া এই মুহূর্তে তার অ্যাপ্রোচটাও ঠিক মনে করি না। কথা বলে দেখি না আরও কারোর সাথে। জলিল এসেছিল, জাসদের সাথেও কথা বলে দেখতে পারি। তবে লেফটরা ইউনাইটেড হয়ে কিছু একটা করতে পারলে ভালো হবে। ইউসুফ, ছাড়বার আগে সিনিয়র দু একজন অফিসারের সাথে কথা বলে দেখো। আর আমরা তো আছি তোমার সাথে। একদিন তাহের যান জেনারেল জিয়ার বাসায়। জিয়া তখন উপসেনাপ্রধান। পারিবারিকভাবে আগেও যোগাযোগ রয়েছে তাদের। আর্মিতে তার অবস্থান নিয়ে তাহের কথা বলেন জিয়ার সঙ্গে। তাহের বলেন, স্যার, আমার ট্রান্সফারটা মনে হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড। আই এম শিওর মোস্ট অফ দ্য সিনিয়র অফিসার্স ডোন্ট লাইক হোয়াট আই এম ডুইং ইন 44 ব্রিগেড। জিয়া বলেন, ইউ আর রাইট তাহের। তাহের, আমি আপনার সাপোর্ট এক্সপেক্ট করেছিলাম। জিয়া, বাট ইউ নো ইট ইজ দ্য চিফ হু মেক্স অল দ্য ডিসিশন। তাহের বলেন, আমি প্রবাবলি আর্মি থেকে রিজাইন করব। নীরব থাকেন জিয়া। বলেন, তুমিও কি জিয়াউদ্দিন আর জলিলের মতো পলিটিক্যালি ক্যারিয়ার শুরু করবে? তাহের, দেখা যাক। জিয়া যথারীতি বলেন, কিন্তু সাবধানে ডিসিশন নাও। শুভাকাঙ্ক্ষী ব্রিগেডিয়ার মঞ্জুরের সঙ্গেও কথা বলেন তাহের। মঞ্জুর বলেন, মাথা গরম করো না তাহের। লুৎফাকে বলেন, ভাবি আপনি বুঝান, এখনই চাকরি ছাড়তে নিষেধ করেন। তাহের পরে লুৎফাকে বলেন, ওদের লাইফে তো আর পলিটিক্যাল এজেন্ডা নাই। আর্মিতে ক্যারিয়ার করাই মূল ব্যাপার। আমার সাথে ওদের মিলবে না। আমি কিন্তু রিজাইন করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। একটু কষ্ট হবে তোমার। এই লাইফে কি তোমার খুব মোহ জন্মেছে? লুৎফা বলেন, মোটেও না, তোমার সাথে সাথেই তো আছি। তুমি সিদ্ধান্ত নিয়ে থাকলে আমিও আছি তোমার সাথে। সেনাবাহিনী থেকে পদত্যাগের আনুষ্ঠানিক চিঠি তাহের জমা দেন 1972-এর 22শে সেপ্টেম্বর। তাহের চিঠিতে তার পদত্যাগপত্রের প্রেক্ষাপটটি বর্ণনা করে কী কী কারণে তিনি অব্যাহতি চান তার উল্লেখ করেন। শেষে লেখেন, প্রধানমন্ত্রী আন্তরিকভাবে চাইতেন চিকিৎসার জন্য আমি বিদেশে যাই। যখন আমি দেশের বাইরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলাম, তখন আমি জানতে পারি যে মন্ত্রিসভার জনক সদস্য সহ সেনাবাহিনীর কিছু অফিসার প্রধানমন্ত্রীর দেশে অনুপস্থিতির সুযোগে দেশের ক্ষমতা গ্রহণের চেষ্টা করছে। সেনাবাহিনীর চিফ অফ স্টাফ ইতিমধ্যে প্রধানমন্ত্রীকে ষড়যন্ত্র সম্পর্কে অবহিত করেন। আমি তখন ভাবলাম প্রধানমন্ত্রীর দেশে ফেরা পর্যন্ত আমার বিদেশ গমন স্থগিত রাখা উচিত। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হলোই না, উপরন্তু সেনাবাহিনীর চিফ অফ স্টাফ আমাকে 44 নং ব্রিগেড কমান্ড ত্যাগ করে ডিডিপি হিসাবে দায়িত্ব গ্রহণ করতে বলেন। আমি অনুভব করি ষড়যন্ত্র এখনো চলছে এবং আরও অনেকে এর সঙ্গে জড়িত রয়েছে। এ ধরনের ক্ষমতা দখল হচ্ছে সামগ্রিকভাবে জনগণের আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাওয়া, এবং এটাকে অবশ্যই রুখতে হবে। যদি ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে সেনাবাহিনীর যে সুনাম রয়েছে তা নষ্ট হবে। এই ধরনের সেনাবাহিনীতে কাজ করা আমার পক্ষে সম্ভব না। আমি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম একজন পাকিস্তানি সেনাবাহিনীর অফিসার হিসাবে নয়, বরং একজন মুক্তিযোদ্ধা হিসাবে। আমি এটাকে আমার জন্য অত্যন্ত সম্মানজনক বলে মনে করি। জনগণের স্বার্থই আমার কাছে সর্বোচ্চ। আমি সেনাবাহিনী ত্যাগ করে জনগণের কাছে ফিরে যেতে চাই, যারা মুক্তিযুদ্ধকালে আমার চারদিকে জড়ো হয়েছিল। আমি তাদের বলবো কী ধরনের বিপদ তাদের দিকে আসছে। আমার পদত্যাগ গ্রহণ করা হলে কৃতজ্ঞ থাকব। আপনার একান্ত বাধ্যগত, লেফটেন্যান্ট কর্নেল M.A. তাহের, কমান্ডার 44 ব্রিগেড, কুমিল্লা সেনানিবাস। লক্ষ্য করবার ব্যাপার যে তাহের স্বাধীনতার 1 বছরের মাথায় অনুমান করেছিলেন দৈত্যের মতো একটা বিপদ ধেয়ে আসছে বাংলাদেশের মানুষের দিকে। কিন্তু সে দৈত্য যে এত নিকটবর্তী সেটা হয়তো টের পাননি তিনি নিজেও। কুমিল্লা ক্যান্টনমেন্টে থেকে বিদায় সংবর্ধনা দেওয়া হয় তাহেরকে। বিদায় অনুষ্ঠানে তাহের বলেন, মুক্তিযুদ্ধের সময় আমি যে জনগণের সাথে ছিলাম, আবার ফিরে যাচ্ছি তাদের মাঝেই। এবার ক্যান্টনমেন্টের খড়ের গণ্ডির বাইরে এসে দাঁড়ান তাহের। মুক্তিযোদ্ধারা আবার জয়ী হবে। নতুন তাহেরের জন্ম মুক্তিযুদ্ধের গর্ভে। তাই ঘুরে ফিরে তাহেরের কথায় ভাবনায় আসে মুক্তিযুদ্ধ। ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে তাহের তার মনের হতাশা, ক্ষোভ, আক্রোশ লিখে ফেলেন গ্রেনেড নামে মুক্তিযোদ্ধাদেরই একটি পত্রিকায়। লেখার শিরোনাম দেন, মুক্তিযোদ্ধারা আবার জয়ী হবে। আবার কথাটি ব্যবহার করে দ্বিতীয় একটি যুদ্ধের ডাক যেন দেন তিনি। যেদিন বদলের কল্পনায় যুদ্ধটি তার অসম্পূর্ণ রয়ে গেছে।
নতুন সরকার কাঠামোর উপর আস্থা রাখতে চেয়েছিলেন তিনি। তার সহযোদ্ধা সহকর্মীরা এক এক করে রাষ্ট্র কাঠামোর বাইরে চলে গেলেও ধৈর্য ধরেছিলেন তিনি। সে ধৈর্যের বাঁধ তার ভেঙে গেছে, আস্থা তার উবে গেছে। তাই লেখায় সে ক্ষোভ প্রকাশে এখন তিনি অকপট। তাহের লেখেন, 16 ডিসেম্বর মুক্তিযোদ্ধাদের স্বাভাবিক বিজয়ের ফলশ্রুতি ছিল না, এটা ছিল দেউলিয়া রাজনীতির অধৈর্যতার ফল। ক্ষমতা তাদের হাত থেকে চলে গেছে, জয়ী হয়েও তারা হেরে গেছে। ষড়যন্ত্র পঙ্গু করে দিয়েছে মুক্তিযোদ্ধাদের। মুক্তিযোদ্ধা রাজাকারদের প্রভেদ ঘুচে গেছে এখন। যে সামরিক অফিসার পাকিস্তানি সৈন্যদের সাথে দাঁড়িয়ে মুক্তিযোদ্ধাদের নির্মূলের জন্য সচেষ্ট ছিলেন, তারা আজও উচ্চপদে সমাসীন। যে পুলিশ অফিসার দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাদের ধরে সোপর্দ করেছে পাকিস্তানিদের হাতে, তিনি এখন মুক্তিযোদ্ধাদের নামে হুলিয়া বের করতে ব্যস্ত। যে আমলারা রাত দিন খেটে তৈরি করেছে রাজাকার বাহিনী, তারা মুক্তিযোদ্ধাদের চাকরি দিয়ে এখন দয়া প্রদর্শনের অধিকারী। যে শিক্ষক দেশের ডাকে সাড়া দিতে পারেননি, তিনি এখন তরুণদের শিক্ষা দেওয়ার দায়িত্ব পেয়েছে। যুদ্ধ চলাকালে যারা পাকিস্তানিদের হয়ে প্রচারণায় মত্ত ছিলেন, তারা এখন ভোল পাল্টিয়ে সংস্কৃতির মধ্যমণি হয়েছেন। অথচ মুক্তিযুদ্ধের পর প্রত্যেক দেশে করা হয় কনসেন্ট্রেশন ক্যাম্প। সেখানে কায়িক শ্রমের মাধ্যমে যুদ্ধবিরোধীদের আত্মশুদ্ধির সুযোগ দেওয়া হয়, যাতে তারা বিপ্লবী জনতার অংশ হতে পারে। যাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে গিয়ে আত্মশুদ্ধি করার কথা, তারাই এখন নেতৃত্বের আসন দখল করে বসেছে। তাহের ভেবেছিলেন ক্যান্টনমেন্টের বিচ্ছিন্ন এক ভূখণ্ডে খণ্ডিত এক বিপ্লবের সাফল্য দিয়ে অনুপ্রাণিত করবেন বিরাজমান রাষ্ট্র কাঠামোকে। ব্যর্থ হয়েছে সে প্রত্যাশা। এবার প্রস্তুত হয়েছে ব্যক্তিগত মনন, মেধা, অভিজ্ঞতাকে নিয়োজিত করবেন কোন এক বিপ্লবী দলীয় কাঠামোতে। সে চেষ্টা তিনি আগেও একবার করেছিলেন সিরাজ শিকদারের সঙ্গে। সাফল্য ব্যর্থতার চড়াই উতরাই পেরিয়ে এবার তিনি আগের চেয়েও স্থিতধী। তাহের বেরিয়ে পড়েন একটি যথার্থ বিপ্লবী পার্টির খোঁজে। স্বাধীন বাংলাদেশে বামপন্থী বিপ্লবীরা নানা দলে দলে উপদলে বিভক্ত, তাদের মধ্যে মতাদর্শগত কোন্দল। সেই মধুচন্দ্রিমার সময় ট্রেনের কামরায় দেখা মস্কোপন্থী বাম নেতা মুজাফফর আহমেদ আর মতিয়া চৌধুরী তখনও গাঁটছাড় বেঁধে আছেন আওয়ামী লীগের সঙ্গে। তাদের সঙ্গে দেখা হলে হয়তো ভালো হতো। তারা সেই অচেনা মেজরের নতুন রূপ দেখে অবাক হতেন নিশ্চয়ই, কিন্তু তারা ভাবছেন শেখ মুজিবকে সঙ্গী করে সমাজতন্ত্র কায়েম করবেন। তাহের সে আশা আগেই ছেড়েছেন। ফলে তিনি মনে করেন তাদের সঙ্গে যোগাযোগ করে কোনো ফায়দা নেই। আব্দুল হক প্রমুখের নেতৃত্বাধীন চীনাপন্থী যে বামদল বাংলাদেশের স্বাধীনতাকেই মেনে নেয়নি, তাদের সঙ্গে যোগাযোগ অর্থহীন। তাহের তাই যোগাযোগ করেন মোহাম্মদ তোয়াহা, আবুল বাশার, সিরাজুল হোসেন খান প্রমুখ চীনাপন্থী নেতাদের সঙ্গে, যারা বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নিয়েছেন, কিন্তু আবার আওয়ামী লীগের শাসনের সঙ্গে একত্র হয়ে যাননি। বাংলাদেশে দ্রুত একটি সমাজতান্ত্রিক বিপ্লবের সম্ভাব্যতা নিয়ে তাদের সঙ্গে কথা বলেন তাহের। কিন্তু তারা বলেন, এই মুহূর্তে বাংলাদেশ কোনো সমাজতান্ত্রিক বিপ্লবের জন্য উপযোগী নয়। বাংলাদেশে পুঁজিবাদ বিকাশ ঘটেনি। আধা সামন্ত একটি দেশে সমাজতন্ত্র কায়েম করা সম্ভব না। ধীরে ধীরে শিল্পায়ন এবং অন্যান্য প্রক্রিয়ায় পুঁজিবাদ এবং খানিকটা বিকশিত হবার পর সমাজতন্ত্রের ডাক দেবেন তারা। ক্রাচে ভর দিয়ে তাহের সিঁড়ি বেয়ে উঠে যান বদরুদ্দিন উমরের শান্তিনগরের বাড়িতে। বদরুদ্দিন উমর পড়াশোনা জানা মানুষ। একসময় চীনাপন্থীদের সঙ্গে থেকে তিনি গণশক্তি পত্রিকা বের করেছেন। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে চীনাপন্থীদের বিভ্রান্তিকর মূল্যায়নের কারণে তিনি সরে আসেন তাদের কাছ থেকে। নিজেই দাঁড় করাবার চেষ্টা করেন একটি আন্দোলন। বদরুদ্দিন উমর মার্ক্সবাদের টিকা টিপ্পণী সহ তাহেরকে বোঝান বাংলাদেশের বিপ্লবের স্তর, সাম্রাজ্যবাদের স্বরূপ, এবং বলেন দেশ এখন বিপ্লবের স্তরে নেই। ক্রাচে ভর দিয়ে শহরময় ঘুরে ঘুরে তাহের খুঁজছেন একজন সঙ্গী, একটি দল যার সঙ্গে ভাবনার মিল হবে তার। আবার একটি ভুল করতে চান না তিনি, কিন্তু খুঁজে পাচ্ছেন না। আনোয়ারকে একদিন বলেন, ভাবলাম সিনিয়র বাম নেতাদের সঙ্গে কথা বলে একটা পথ পাওয়া যাবে। ভেবেছিলাম সব বামপন্থীদের মিলে যৌথভাবে কিছু করা যায় কিনা, কিন্তু সবাই তো যার যার পুকুরে সাঁতার কাটছে, আর সিনিয়র নেতারা সব থিওরিটিক্যাল, কোনো স্টেপ ভুল, কোনটা শুদ্ধ এই অঙ্ক করতে করতে জীবন পার করে দিচ্ছেন। আমার মনে হয় পরিস্থিতিটাকে তারা খুব মেকানিক্যালি দেখছেন। তারা কেউ মনে করছেন না যে এই মুহূর্তে সোশ্যালিস্ট রেভলিউশন করা সম্ভব। সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে আমার মনে হয়েছে তারা একটা বৈপ্লবিক পরিবর্তনের জন্য প্রস্তুত। সময় আমাদের হাতে খুব বেশি নাই। মুক্তিযুদ্ধের সময় একটা চান্স আমরা হারিয়েছি, যত দেরি করব আবারও আমরা চান্স হারাবো। আমাদের একটা বিপ্লবী পদক্ষেপ নেওয়ার দরকার দ্রুত। তাত্ত্বিকভাবে সেটা হটকারি হবে কিনা জানি না, কিন্তু এছাড়া আর কোনো বিকল্প আমি দেখি না। সিরাজ শিকদারের সোশ্যালিস্ট রেভলিউশনের কথা বলা হয়েছে, কিন্তু আন্ডারগ্রাউন্ড টেরোরিজম দিয়ে সেটা হবে না। জাসদ নতুন হয়েছে, ওদের সঙ্গে কথা বলা দরকার। আনোয়ার বলেন, জাসদের মূলতাত্ত্বিক সিরাজুল আলম খানের সঙ্গে আমার পরিচয় আছে। যুদ্ধের আগে যখন সূর্য সেন স্কোয়াড করি তখনই তার সঙ্গে যোগাযোগ। তাহের বলেন, দেখো না একদিন তাকে নিয়ে আসতে পারো কিনা এখানে। আনোয়ার তখন বিশ্ববিদ্যালয়ের শেষ পর্যায়ে পড়াশোনা করছে। ইউসুফ চাকরিতে যোগ দিয়েছেন। বেলাল বাহা স্বাধীনতার পর বাংলাদেশে মিলিটারি একাডেমির প্রথম ব্যাচে নির্বাচিত হয়েছেন, কিন্তু নানা প্রশাসনিক জটিলতায় প্রশিক্ষণে যোগ দিতে পারছেন না।
আর সাইদ তার স্বভাবসুলভ ভঙ্গিতে করতে চাইছেন ব্যতিক্রমী কিছু, ঘুরে বেড়াচ্ছেন এদিক ওদিক। তাহির একদিন ডাকেন সাইদকে। কি করো এখন? সাইদ, যুদ্ধ তো শেষ, কি করব বুঝতেছি না। তাহের, বিপ্লবীর যুদ্ধ কখনো শেষ হয় না সাইদ। বিপ্লবের কোনো রেস্ট নাই। যাও এবার গ্রামে গিয়ে একটি কালেকটিভ ফার্ম করো। তাহের রিজাইন করবার পর পেনশন, গ্র্যাচুইটি যা টাকা পেয়েছিলেন তা দিয়ে একটা ট্রাক্টর কিনে দেন সাইদকে। সাইদ কাজলায় গিয়ে শুরু করেন চাষাবাদ। এর মধ্যে একদিন অবসরপ্রাপ্ত জেনারেল ওসমানী তাহেরকে ডেকে একটি চাকরির প্রস্তাব দেন। ওসমানী তখন পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্বে। ওসমানী তাহেরকে নারায়ণগঞ্জ ড্রেজিং সংস্থার ডিরেক্টর পদে যোগ দিতে বলেন। বাংলাদেশের নদী এবং বন্যা তাহেরের আগ্রহের বিষয়। এ নিয়ে রয়েছে তার নিজস্ব ভাবনা। যে কথা তিনি লিখেছিলেন তার সোনার বাংলা গড়তে হলে লেখাতে। চাকরিটি গ্রহণ করতে রাজি হন তাহের। একটি বেসামরিক চাকরিতে থেকে রাজনীতির পরবর্তী পদক্ষেপগুলো নেওয়া বরং সহজ হবে বলেই মনে করেন তিনি। লুৎফা জয়াকে নিয়ে ওঠেন নারায়ণগঞ্জের সংস্থার ডিরেক্টরের বাসভবন জান মঞ্জিলে। নারায়ণগঞ্জে জন্ম নেয় লুৎফা তাহেরের দ্বিতীয় সন্তান যিশু। নতুন পাঠ। আনোয়ার একদিন সিরাজুল আলম খানকে নিয়ে আসেন নারায়ণগঞ্জের তাহেরের বাসায়। 60 দশকে স্বাধীন বাংলা বিপ্লবী পরিষদ নামে নিউক্লিয়াস গড়ে চমক তৈরি করেছিলেন সিরাজুল আলম খান। স্বাধীন বাংলাদেশে গড়ে তুলেছিলেন প্রথম বিরোধী দল। লম্বা চুল, মুখ ভরা দাড়ি গোঁফ, অনেকটা কার্ল মার্কসের মতো চেহারা তখন সিরাজুল আলম খানের। জাসদের এই নেপথ্যের নেতাকে সবাই দাদা বলে ডাকেন। প্রকাশ্য জনসভায় তিনি বিশেষ আসেন না, নিজেকে রহস্যে ঢেকে রাখেন। বিচিত্র চেহারার এই মানুষটিকে দেখেই কৌতূহল হয় লুৎফার। তাহের অবশ্য তখন তার পরিচয় গোপন রাখেন লুৎফার কাছে। বলেন উনি একজন বিজনেসম্যান, দেখি একটা ব্যবসা করবো ভাবছি ওনার সঙ্গে। তাহের সিরাজুল আলম খানকে বলেন জাসদের পলিসিটা বোঝান। সিরাজুল আলম খান বলেন, তার জন্য সময় লাগবে। তবে একটা বেসিক কথা হচ্ছে, আমাদের এখানে ভারত, রুশ, চীন নানা ধারায় কমিউনিজম তো চলছে অনেক দিন। আমরা একবারে দেশজ একটা সমাজতন্ত্রের কথা বলছি। তাহের, সেটা তো খুব ভালো কথা। আমরা শেখ মুজিবকে সামনে রেখে সমাজতন্ত্রের কথা ভেবেছিলাম, কিন্তু তিনি সে রাস্তায় চলছেন না। তিনি আমাদের দূরে ঠেলে দিলেন। তাহের, আপনারা কিভাবে ভাবছেন? সিরাজুল আলম খান তখন তার সঙ্গে আসা তরুণ নেতা ইনুকে পরিচয় করিয়ে দেন তাহেরের সঙ্গে। বলেন এর নাম ইনু, হাসানুল হক ইনু, ইঞ্জিনিয়ার। সে এসে আপনার সাথে বিস্তারিত আলাপ করবে। বুয়েট থেকে সদ্য পাশ করেছেন ইনু। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির জাতীয় পর্যায়ের তুখোর স্পোর্টসম্যান, ফুটবলার। এখন ঝুঁকেছেন রাজনীতিতে, ঝুঁকেছেন জাসদে। পরদিন অনেক সকালে ইনু তার হোন্ডা চালিয়ে হাজির হন তাহেরের নারায়ণগঞ্জের বাড়িতে। আলাপ হয় লুৎফার সঙ্গেও। ইনু তাহেরকে বলেন আমাদের বেশ কয়েকটা সিটিং লাগবে, কখন আপনার জন্য সুবিধা? লুৎফা বলেন, বিজনেসের আলাপ নাকি? হেসে দেন তাহের। বলেন তোমাকে সব বলবো পরে। ইনুকে তাহের বলেন আমার 9টায় অফিস, ভালো হয় তুমি যদি আরও সকালে আসতে পারো। তোমার সঙ্গে আলাপ সেরে তারপর অফিসে যাব। তাই ঠিক হয়। পরদিন ভোর 7টায় যথারীতি হোন্ডা নিয়ে হাজির হন ইনু। গিয়ে দেখেন তাহের পাশের একটি ডোবার কাছে দাঁড়িয়ে লোকজনকে কি যেন নির্দেশ দিচ্ছেন। পাশে আনন্দে লাফাচ্ছেন মেয়ে জয়া। ইনু কাছে গিয়ে জানতে চান কি হচ্ছে। তাহের বলেন ব্যাঙ ধরা হচ্ছে। ইনু, কেন? তাহের, ভেজে খাওয়া হবে, সোনা ব্যাঙ, খুবই ভালো জাতের। ইনু, আপনি এই ব্যাঙগুলোকে ভেজে খাবেন? বলেন কি? তাহের, কি বলো? বিপ্লব করতে চাওয়ার ব্যাঙ খেতে পারবে না? আমি শিখেছি আমেরিকায় গেরিলা ট্রেনিং নিতে যেয়ে। জয়ের সঙ্গে ব্যাঙ নিয়ে কিছুক্ষণ মজা করে ফিরে আসেন তাহের। চা নিয়ে বসেন ইনুর সঙ্গে। বলেন বলো, শুনি তোমার কথা। ইনু বলেন আগে বলেন, আপনি তো গভর্নমেন্ট অফিসার, রাজনীতি করার সমস্যা হবে না তো? তাহের, 71 তো গভর্নমেন্টের অফিসার ছিলাম, যুদ্ধ করতে অসুবিধা হয়েছে? ইনু, শুরুতে আপনাকে বাংলাদেশের বামপন্থীদের মধ্যে বিপ্লবের স্তর নিয়ে যে বিতর্ক আছে সে ব্যাপারে দু একটা কথা বলতে চাই। আপনি জানেন যে অধিকাংশ বাম রাজনৈতিক দল মনে করেন বাংলাদেশ একটা আধা সমাজতান্ত্রিক এবং নয়া উপনিবেশবাদী দেশ। তাহের, হ্যাঁ, আমি বেশ অনেকের সঙ্গে এই নিয়ে কথা বলেছি। বাংলাদেশে বিপ্লবের স্তর নিয়ে নানা রকম তত্ত্ব আছে তাদের। তারা সবাই মনে করেন এখনও বাংলাদেশ সমাজতন্ত্রের বিপ্লবের স্তরে এসে পৌঁছায়নি। ইনু, তাদের আর্গুমেন্টটা হচ্ছে সমাজতান্ত্রিক আন্দোলন করতে হলে সমাজে পুঁজিবাদের উপাদান থাকা জরুরি। তারা মনে করেন যেহেতু বাংলাদেশে অর্থনীতিতে পুঁজিবাদী কোনো উপাদান নেই, ফলে এখন আগে অসম্পূর্ণ জাতীয় গণতান্ত্রিক বিপ্লব সম্পন্ন করতে হবে, তারপরে হবে সমাজতান্ত্রিক আন্দোলন। কিন্তু হলিডেতে ডক্টর আখলাক ধারাবাহিকভাবে বাংলাদেশের কৃষিতে ধনতন্ত্রের বিকাশ নামে নিবন্ধ লিখেছেন। সেটা কি আপনার চোখে পড়েছে? তাহের, হ্যাঁ, 2-1টা ইনস্টলমেন্ট পড়েছি। ইনু, উনি ইন্টারন্যাশনালি ফেমাস ইকোনমিস্ট। তিনি বলেছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে পুঁজিবাদী স্তরে আছে। তিনি দেখিয়েছেন বাংলাদেশে সামান্য যে শিল্প কারখানা গড়ে উঠেছে তার উৎপাদনের ধারা পুঁজিবাদী তো বটেই, এদেশের কৃষি অর্থনীতিতেও দেখা দিয়েছে পুঁজিবাদী প্রবণতা। কৃষিতে বেশিরভাগ জমি এখন মুষ্টিমেয় লোকের হাতে কেন্দ্রীভূত রয়েছে। অধিকাংশ কৃষক ক্রমশ সর্বহারায় পরিণত হচ্ছে। জমি এখন রূপান্তরিত হয়েছে পুঁজি বিনিয়োগের উপায় হিসাবে।
সেই সঙ্গে কৃষিতে উৎপাদন হচ্ছে মালিক মজুর সম্পর্কের ভিত্তিতে। তাছাড়া কৃষিতে যা উৎপাদন হচ্ছে তা পরিণত হচ্ছে জাতীয় পুঁজিবাদী বাজারের পণ্যে। এগুলো সামন্তবাদ কৃষির বৈশিষ্ট্য নয়। এই সব কিছু প্রমাণ করে দেশের অর্থনীতি পুঁজিবাদী ধারায় প্রবেশ করেছে। এ সময় লুৎফা ব্যাঙের পা ভেজে আনেন। তাহের ইনুকে বলেন, ট্রাইট। ইনু একটু ইতস্তত করে হাতে তুলে নেন একটা, মুখে পুরে বলেন, মন্দ না তো। তাহেরও মুরগি রানের মতো হাতে তুলে নেন ব্যাঙের রান। ফিরে আসেন আলাপে। ইনু বলেন, ডক্টর আখলাক মনে করেন আওয়ামী লীগ সরকার এই পুঁজিবাদী ধারাটিকে বিকাশ করতে সহায়তা করছে। আমরা তার এই অ্যানালাইসিসটাকে গ্রহণ করি। তিনি বেসিক্যালি জাসদের সঙ্গে আছেন। আমি মনে করি আওয়ামী লীগের এই পুঁজিবাদ ধারাকে উচ্ছেদ করে এই মুহূর্তে সমাজতান্ত্রিক আন্দোলনে ঝাঁপিয়ে পড়া জরুরি। হয়তো বাংলাদেশের সমাজে এখনও কিছু সামন্ততান্ত্রিক উপাদান আছে, হয়তো জাতীয়তাবাদী সংগ্রামে অপূর্ণতা আছে, কিন্তু আমরা মনে করি সমাজতান্ত্রিক লড়াইয়ের মধ্য দিয়ে একই সঙ্গে এইসব অপূর্ণতাকে পুষিয়ে নেওয়া যাবে। তাহের বলেন, সে 1948-এ ইন্ডিয়া স্বাধীন হবার পর ভারতের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক বিটি রণদিভে এমন একটি প্রস্তাব কিন্তু করেছিলেন। তিনি সেটিকে বলেছিলেন ইন্টারটওয়াইনিং থিওরি অফ টু রেভলিউশন। তিনি গণতন্ত্র এবং সমাজতান্ত্রিক বিপ্লবে একই সঙ্গে সম্পন্ন করার প্রস্তাব দিয়েছিলেন। ইনু ঠিকই বলেছেন। ভারতের বাম দলগুলো এ প্রস্তাব তখন গ্রহণ করেনি, তবে ব্যক্তিগতভাবে অনেক বামপন্থী তা গ্রহণ করেছিলেন। ভারতীয় সমাজতন্ত্রী দেবাশিস ঘোষ ছিলেন এ দলে। তিনি সোশ্যালিস্ট ইউনিট সেন্টার গঠন করে এ মতকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করেছেন যে ভারত সামন্ত বা আধা সামন্ত নয়, বরং পুঁজিবাদী। সুতরাং বিপ্লবের স্তর হবে সমাজতান্ত্রিক, একই সঙ্গে সম্পন্ন করতে হবে গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক বিপ্লব। আমাদের দাদা শিবদাস ঘোষের অনুসারী বলতে পারেন। ইনু আর তাহেরের মধ্যে জাসদের তাত্ত্বিক অবস্থান নিয়ে আলাপচর আরও কয়েকদিন, মাঝে মাঝে রাতেও এসে থাকেন ইনু। তাহের জিজ্ঞাসা করেন, আমি ফুললি অ্যাগ্রি করি যে বাংলাদেশে এখন সমাজতান্ত্রিক সংগ্রামের ডাক দেওয়ার সময় এসেছে, কিন্তু তোমাদের স্ট্র্যাটেজিটা বলো। ইনু বলেন, এটা তো স্পষ্ট যে এই সরকার দিয়ে সমাজতন্ত্র হবে না। মস্কোপন্থীরা সমাজতান্ত্রিক আন্দোলনের পরিবর্তে বলেছেন জনগণতান্ত্রিক বিপ্লবের কথা। চীনাপন্থী সমাজতন্ত্রীরা কেউ কেউ বাংলাদেশকেই স্বীকার করেনি, বাকিরা বলেছে সশস্ত্র বিপ্লবের কথা। কিন্তু জাসদে আমরা অন্য রাস্তা ধরতে চাই। আমরা সরকার বিরোধী একটা গণ অভ্যুত্থানের দিকে যেতে চাই। এই মুহূর্তে আমরা সশস্ত্র সংগ্রামের পথে যেতে চাইছি না, উগ্রভাবে যেটা সিরাজ শিকদার করছেন। গণবিচ্ছিন্ন গোপন রাজনীতি করতে চাই না, উন্মুক্ত রাজনীতির সব রকম সুযোগ নিতে চাই। সেই সংগ্রামে সমাজের বিভিন্ন স্তরের জনগোষ্ঠীর অংশগ্রহণ ঘটিয়ে তার মধ্যে থেকে সমাজতান্ত্রিক আন্দোলনটা বিকশিত করতে চাই। আমরা ধারাবাহিকভাবে সরকারের সীমাবদ্ধতাগুলোকে সাধারণ মানুষের ভিতরে তুলে ধরে ধীরে ধীরে একটা গণ অভ্যুত্থানের জন্ম দিতে চাই। এই অভ্যুত্থানটাই এক পর্যায়ে সমাজতান্ত্রিক সমাজ গঠনের লক্ষ্যে রাষ্ট্র ক্ষমতা দখলের স্তরে উপনীত হবে। তাহের, তোমরা কি শুধু গ্রামাঞ্চলের আন্দোলনের কথা ভাবছো? ইনু, আমরা কিন্তু বিশেষভাবে শহরাঞ্চলের আন্দোলন জোরদার করতে চাচ্ছি। তাহের, গুড। আমার ভাবনার সঙ্গে কিন্তু খুবই মিলেছে। মাঝে মাঝে সিরাজুল আলম খানও আসেন। তাহেরও তাকে ডাকেন দাদা বলে। বলেন, এই মুহূর্তে আপনাদের এই মাস মুভমেন্টের কনসেপ্টটাকে আমি পছন্দ করছি। আমার মনে হয় এখন এভাবে এগোনো উচিত। সিরাজুল আলম খান বলেন, তবে একটা ব্যাপার বলতে চাই, মাস মুভমেন্টের পাশাপাশি এক পর্যায়ে করসপন্ডিং সশস্ত্র একটি গণবাহিনী তৈরি করতে চাই, যাতে বাধা আসলে সরিয়ে ফেলা যায়। আপনাকে ওই গণবাহিনীর নেতৃত্বে দেখতে চাই। জীবনযাপনের নানা বৈচিত্র্যের ধারা সিরাজুল আলম খানের। তিনি ভাত বিশেষ খান না, অনেক সময় মুড়ি খেয়েই কাটিয়ে দেন সারাদিন, মেঝেতে মাদুর পেতে ঘুমান। তাহের আনোয়ার বেশ মুগ্ধ খানের ব্যাপারে। মুগ্ধ না, শুধু সাইদ। সাইদ বলে, দাদা তো আমার নাম, সেটা হাইজ্যাক করলো কেমনে? আর ঘরে বিছানা থাকতে এই মাদুর বাড়িতে শোয়ার কোনো কারণ আমি দেখি না। সাইদ আরও বলেন, এইসব আমার কাছে স্টানবাজি মনে হয়, একটু খেয়াল রাখেন। ধমক দেন তাহের। সাইদ, তুমি বেশি কথা বলো। উনি সিম্পল লাইফ লিড করতে চান, এর মধ্যে স্টানবাজির তুমি কি দেখলে? একদিন মেজর জলিল আসেন তাহেরের সঙ্গে কথা বলতে। বলেন, স্যার, আমি খুব খুশি হয়েছিলাম যখন শুনেছিলাম আর্মি থেকে আপনি রিজাইন করেছেন। চলে আসেন স্যার আমাদের সঙ্গে। আই থিঙ্ক দিস ইজ দ্য রাইট পার্টি ফর ইউ। আনোয়ারের সঙ্গে আলাপ করেন তাহের। বলেন, জাসদকে আমার সম্ভাবনাময় মনে হচ্ছে। আমার চিন্তার সঙ্গে প্রচুর মিল পাচ্ছি। ডক্টর আখলাকের মতো অর্থনীতিবিদ, সিরাজুল আলম খানের মতো তাত্ত্বিক আছে এদের সঙ্গে। ইনু, রব, শাহজাহান সিরাজের মতো পপুলার ইয়ং লিডাররা আছে, আর আছে স্পিরিটেড মেজর জলিল। আমার মনে হচ্ছে এরা কিছু করতে পারবে। তাদের সাথেই যোগ দেব ভাবছি। তাহের আনুষ্ঠানিকভাবে যোগ দেন জাসদে। নতুন অধ্যায় শুরু হয় তাহেরের জীবনে। সিদ্ধান্ত হয় জাসদের একটা অফিসিয়াল আর্ম ফোর্স থাকবে, তাহের হবেন তার প্রধান। দ্বিতীয় নেতৃত্বে ইনু। তাহেরকে করা হয় জাসদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। নতুন পরিচয় তার, কিন্তু সরকারি চাকরি করছেন বলে তার নাম প্রকাশ করা হয় না। জাসদ নেতা মোহাম্মদ শাহজাহান এক জনসভায় বলেন,
সময় মতো আমরা সিনিয়র ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করব। সে নাম শুনে আপনারা খুশি হবেন। জৈনক সাংবাদিক। ড্রেজিং কোম্পানির চাকরিটা মূলত জীবিকা হিসাবে দেখলেও স্বভাবসুলভভাবেই ওই সংস্থার উন্নয়ন নিয়েও তৎপর হয়ে ওঠেন তাহের। দেশের নদী এবং নদীপথ নিয়ে তাহেরের আগের আগ্রহকে আরও গভীরতায় নিয়ে যাবার চেষ্টা করেন তিনি। কোম্পানির স্পিডবোট নিয়ে ছুটে যান নানা নদীর শাখা প্রশাখায়, পড়াশোনা করেন নদীর ইতিহাস নিয়ে। কোনো দিন সংস্থার কর্মচারীরা অবাক হয়ে দেখেন তাদের ডিরেক্টর এক পাতেই কেমন পানির ওপর দুরন্ত বেগে ছুটে চলেছেন ওয়াটার স্কেটিং করতে করতে। বহু পুরনো লঞ্চ স্টিমারকে ঠিক করে তাহের নামিয়ে দেন পানিতে। কিছুদিনের মধ্যে ড্রেজিং সংস্থাকে একটি লাভজনক সংস্থায় পরিণত করেন তাহের। অবশ্য এগুলো তার প্রকাশ্য কর্মচাঞ্চল্য হলেও তার আসল কাজ চলতে থাকে গোপনে। জাসদের রাজনৈতিক সভাগুলোতে নিয়মিত যোগ দিতে শুরু করেন তিনি। এই সময় ফার ইস্টার্ন ইকোনমিক রিভিউয়ের সংবাদদাতা হিসাবে বাংলাদেশের বন্যার উপর ফিচার করবার জন্য আসেন মার্কিন সাংবাদিক লরেন্স লিপশুলৎস। এ নিয়ে নানাজনের সঙ্গে কথা বলেন লিপশুলৎস। এক সাংবাদিক তাকে পত্রিকায় প্রকাশিত তাহেরের সোনার বাংলা গড়তে হলে লেখাটি দেখিয়ে বলেন, আপনি এ লোকটির সঙ্গে কথা বলতে পারেন। প্রাক্তন আর্মি অফিসার, কিন্তু নদী নিয়ে তার নিজস্ব কিছু ধারণা আছে। লিপশুলৎস একদিন চলে যান তাহেরের নারায়ণগঞ্জের ড্রেজিং অফিসে। দুজনের পরিচয় হয়। কথা হয় বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে। তাহের বাংলাদেশের বন্যা নিয়ে যে কথা লিপশুলৎকে শোনান, অন্য কারো কাছে তিনি তা শোনেনি। টেবিলের উপর মোগল আমলের প্রায় 400 বছর পুরনো বাংলাদেশের একটা ম্যাপ রেখে তাহের বলেন, আমি মনে করি আমাদের দেশে বন্যার প্রধান কারণ ব্রিটিশদের তৈরি রাস্তা আর রেল লাইন। লিপশুলৎ জানতে চান কিরকম? তাহের বলেন, মোগল আমলে বন্যার পরিস্থিতি কিন্তু এমন ছিল না। নদী তো স্বাভাবিকভাবে ভার্টিক্যাল, আর ব্রিটিশরা তাদের প্রয়োজনে এদেশের মাটির উপর তৈরি করেছে হাজার হাজার মাইলের রাস্তা আর রেল লাইন, যেগুলো অধিকাংশই হরাইজন্টাল। কিন্তু আপনি ম্যাপে মোগল আমলের রাস্তাঘাট দেখেন, সব কিন্তু নদীর প্যারালাল। তারা এই ব্যাপারটা খেয়াল করেছিল। ব্রিটিশদের এই হরাইজন্টাল রাস্তা, বিশেষ করে রেল লাইন হওয়াতে প্রাচীনকাল থেকে যে পথে নদীর স্রোত চলছিল, পানি নিষ্কাশন হয়ে আসছিল, তা বাধা পায়। এটি আমাদের জন্য হয় ড্যামেজিং। লিপশুলৎ, ইন্টারেস্টিং আইডিয়া। তাহের, আরও একটি ইন্টারেস্টিং ব্যাপার আছে। বিশেষ করে এখন সবুজ বিপ্লবের নামে বিদেশি দাতা সংস্থারা যে উচ্চ ফলনশীল ধান এদেশে এনেছে, এগুলো প্রচলিত জাতের চাইতে উচ্চতায় খাটো। আমাদের দেশীয় জাতের ধান উচ্চতায় এমন যে পানি একটু কমে আসলে এগুলো মাথা উঁচু করে দাঁড়ায়। ন্যাচারাল পদ্ধতিতে হয়তো এই সয়েলের ক্যারেক্টার অনুযায়ী এখানকার ধানের হাইট হয়েছে, কিন্তু এই গ্রিন রেভলিউশনের হাইব্রিড ধান এদেশের মাটির চরিত্র অনুযায়ী তো হয়নি। এগুলো লম্বায় খাটো হওয়াতে বন্যার পর অনেক বেশি দিন পানির নিচে ডুবে থাকে। পানি একবারে সরে যাওয়া না পর্যন্ত এগুলোর মাথা আর দেখা যায় না, ফলে সব ধানই নষ্ট হয়। সুতরাং বন্যা নিয়ে কিছু করতে হলে এসবের দিকে নজর রাখতে হবে। লিপশুলৎস, আপনি তো বেশ নতুন নতুন কথা শোনালেন আমাকে। এ লাইনে তো কাউকে ভাবতে দেখিনি। আপনি আর্মির মানুষ, এ ব্যাপারে এত ইন্টারেস্টেড গ্রো করলো কিভাবে? হাসেন তাহের, বলেন, আসলে নদী বলে না, সাধারণভাবে বাংলাদেশের সামগ্রিক ডেভেলপমেন্ট নিয়ে আমার কিছু চিন্তা ভাবনা আছে। আরেকদিন সময় করে আসলে আলাপ করা যাবে। লিপশুলতের জানার কথা নয় যে নদীপ্রেমিক প্রাক্তন এই সেনা কর্মকর্তা আসলে গোপনে প্রস্তুতি নিচ্ছেন এক বিপ্লবের। কিন্তু এই কাকতালীয় সাক্ষাৎ অচিরেই পরিণত হবে এক ঐতিহাসিক যোগাযোগে। সেজন্য দুজনকে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। আপনারা শুনছিলেন শাহাদুজ্জামানের রাজনৈতিক ও মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস ক্রাচের কর্নেল এর 13তম পর্ব। আজ এ পর্যন্তই। বরাবরের মতো আপনার মূল্যবান মতামত জানাতে ভুলবেন না, কেননা পরবর্তী ভিডিওগুলো ভালো করতে তা খুবই প্রয়োজন। ধন্যবাদ।